ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণায় সরকারের সায়, শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। প্লট দুর্নীতির 2 মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে পরোয়ানা, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ চলতি মাসে সরকারকে জমা দেবে নির্বাচন কমিশন, প্রবাসীদের ভোটদান পদ্ধতির সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এবং তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করল কুয়েট শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি, ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের ঘোষণাকে স্বীকৃতি দিল সরকার। বিকেলে এক ব্রিফিংয়ে 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন লিটারে 189 টাকা আর খোলা তেলে 12 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। যদিও সরকারি ঘোষণার আগেই বাজারে বেড়ে যায় সয়াবিনের দাম। হুটহাট তেলের দাম বৃদ্ধিতে সিন্ডিকেট ও সরকারি তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গত 27 মার্চ খুলাও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। অনেক দর কষাকষি হলেও সরকার কোনো রকম সিদ্ধান্ত দেওয়ার আগেই 13 এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা, যা পরদিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে। ফলে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে হয়েছে 169 টাকা। 4-5টা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। এখন দাম বাড়াইছে, এখন সার্ভে মার্কেটে বাড়তি রেটে কিনুম, আমরা বাড়তি রেটে বিক্রি করুম, কিন্তু তেল তো আমাদের পাইতে হবো, কিন্তু তেল আমরা পাইতেছি না। বলে ডিউ দেয় না, ডিউ করলে মাল দেয় না, কোম্পানি দিচ্ছে না, তারা তেল দাম বাড়াচ্ছে। এখন বাড়তি দাম বাড়ার পর যদি অ্যাভেলেবেল হয় তাও তো ভালো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। নতুন করে দাম বাড়ানোয় বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা জানা নেই কারো। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের বাজার অস্থির করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা যে যখনই থাকে ক্ষমতায়, তারা ওই সাধারণ জনগণের কথা চিন্তা করে না। শুধু তেল না, আপনি দেখেন কোনো জিনিস খালি একটু ব্যবসা যদি বলে এটা বাড়াবে, তা বেড়ে যায়। সাধারণ মানুষ আমরা ভোগান্তির মধ্যে আছি, কারোর তো কিছু বলার নাই। ঈদের পর থেকে এখন পর্যন্ত আমরা 5 লিটার কোনো তেল পাচ্ছি না। 2 লিটার 1 লিটার মাঝে মাঝে দিয়ে এগুলা দিয়ে কোনো রকম আমরা চালাচ্ছি। এদিকে ব্যবসায়ীদের চাওয়াকে বৈধতা দিলেও সরকারও। সচিবালয় সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়। বাজারের তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা। আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এর আগে গত বছরের 9 ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ টানতে সরকারের প্রচেষ্টা অব্যাহত। কদিন আগে শেষ হলো বিনিয়োগ সম্মেলন। এর রেশ কাটতে না কাটতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার। এতে দেশের জিডিপিতে যেমন প্রভাব পড়বে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা বিকল্প বাজারে ঝুঁকতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। আইএমএফের শর্ত প্রতিপালন নয়, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। একদিকে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা, অন্যদিকে আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত প্রতিপালন। অহিনকুল সংকটে এখন অন্তর্বর্তী সরকার। ধীরগতির অর্থনীতি, ব্যাংক ঋণের চড়া সুদ, উচ্চ মূল্যস্ফীতি আর রাজনৈতিক অনিশ্চয়তার দোলাচলের মধ্যেই নতুন কারখানায় বাড়ানো হলো গ্যাসের দাম। গ্যাসের দাম নির্ধারণের এই প্রক্রিয়া শিল্পে রীতিমতো বৈষম্য। একই খাতে ব্যবসারত পুরনো কারখানা কম দামে গ্যাস পাবে, আর নতুনদের দিতে হবে বাড়তি দাম। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে নতুন কারখানা। এখন যেটা দেখা গেল যে 1/3 বৃদ্ধির প্রস্তাব দিয়েছে আসলে বিআরসি। আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত ছিল জ্বালানিতে ভর্তুকি কমানো।
শর্তের অংশ হিসেবে রোববার নতুন কারখানার জন্য গ্যাসের দাম বাড়িয়েছে 33%। অনুমোদিত সক্ষমতার অর্ধেক বেশি ব্যবহারে গুনতে হবে আরও বাড়তি দাম। এতে বিদেশি বিনিয়োগ তৃতীয় বাজারে চলে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। সরকার এক ঘটা করে যে একটা বিনিয়োগ সম্মেলন করলো এবং সবাইকে বিনিয়োগের জন্য আহ্বান জানালো। এখন এই যে এত পরিমাণে যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই যারা বিদেশি বিনিয়োগকারী তারা চিন্তা করবেন যে না, বাংলাদেশে না এসে ভিয়েতনামে যাওয়াটাই ভালো। এমনিতেই আমাদের খরচ বেশি বিনিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন রকমের অভিযোগ আছে, যেমন ঘুষ দুর্নীতি, এগুলো তো আছেই, ব্যুরোক্রেটিক হার্ডেল আছে। তো এখন এর মধ্যে এই যে হঠাৎ করে যে এইভাবে গ্যাসের দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু দেশি দুটো বিনিয়োগের জন্যেই অত্যন্ত অস্বস্তিদায়ক এবং হতাশার। রপ্তানিমুখী ও অভ্যন্তরীণ সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা কমে যাবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়ে যাবে মূল্যস্ফীতি, বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও। ফলে সার্বিক অর্থনীতিতেই পড়বে বিরূপ প্রভাব। তাই এই দাম পুনর্বিবেচনার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিনিয়োগের সুরক্ষার বা নতুন বিনিয়োগ আকর্ষণের মূল জায়গাটা হচ্ছে জ্বালানির দামটা স্থিতিশীল রাখা এবং হঠাৎ করে অযৌক্তিকভাবে এত বিপুল পরিমাণে দাম না বাড়ানো। তো এই বিষয়টা আমি মনে করি সরকারের চিন্তা করা উচিত এবং বিইআরসি যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই অবিলম্বে সেটাকে বাতিল করা উচিত এবং এখন কোনোভাবেই আসলে গ্যাসের দাম বাড়ানো যাবে না। এই মুহূর্তে আইএমএফের ঋণ নয়, বিদেশি বিনিয়োগ বাড়ানোই প্রধান কাজ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। অর্থনীতির বিবেচনায় আমি মনে করি যে আসলে যারা ঋণদান সংস্থা, তো তারা কি বললো না বললো সেটা না শুনে আসলে আমাদের নিজেদের কি সেভ করতে হবে, নিজেদের বিনিয়োগের সুরক্ষা নিজেদেরকে দিতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা 2 মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া মুর্তজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার মামলায় মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাযজ্ঞের 3 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে হাজির করা হয় পুলিশের 3 সদস্যকে। শুনানিতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে গণহত্যার মামলায় অস্ত্রধারী যুবলীগ ক্যাডারকে আদালতে হাজির করার আবেদন করা হয়, যা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারব। চট্টগ্রামে 7 জন শহীদ হয়েছিলেন, সেই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। অপহরণের পর গুম করে আয়না ঘরে আটক, নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2টো মামলায়, ঢাকা 2টো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। পুলিশ আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে নিয়ে আসবো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর থাকার কথা বলেছে জনগণ, নিজের কথা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনাকে আটক এবং পরবর্তীতে ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে নানান তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান ডিবি প্রধানের পদ থেকে বদলিতে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। সুনামগঞ্জে সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন এটি তার কথা নয়, জনগণের কথা। এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে রাঘব বোয়াল কাউকেই ছাড়া হচ্ছে না। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এটা তো সময়। আরপিও সংশোধন সহ দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ চলতি মাসের মধ্যেই সরকারের কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে উপদেষ্টা কমিটির সুপারিশ পাওয়া যাবে 20 এপ্রিল। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এমআর আসাদের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় বিজি প্রেস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং এর সময় সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। নির্বাচনের দায়িত্বটা তো আমাদের। এখন একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি, সেই জন্যই এই প্রস্তুতিগুলো নেওয়া। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের চাওয়া সুপারিশ চলতি মাসের মধ্যেই দেয়া হবে। প্রবাসীদের ভোটদানের পদ্ধতি বিষয়ে 20 এপ্রিল সুপারিশ জমা দেবে উপদেষ্টা কমিটি। আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। উই আর ওয়ার্কিং অন ইট। আমরা ওটা গুছিয়ে এবং গুছিয়ে আমরা বলেছি আমরা যে 30 এপ্রিলের ভিতরে আমরা মতামত দেব। 3টা পদ্ধতি নিয়ে 3টা টিম কাজ করবে এবং 20 তারিখে তারা দে আর এক্সপেক্টেড টু গিভ দ্য প্রেজেন্টেশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা এখনো বাড়ানো হয়নি বলেও জানান আখতার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত 20 এপ্রিল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 2টায় শিক্ষার্থীরা হলের তালা ভাঙা শুরু করে। এর আগে দুপুর 1টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানায় শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় আগামী 2রা মে আবাসিক হল এবং 4ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। আরো জানবো তার কাছ থেকে। শহীদুল, কুয়েটের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কর্তৃপক্ষ শিক্ষার্থীরা কি বলছে জানাবেন আমাদের। ধন্যবাদ সাব্বির। আপনারা জানেন যে গত 13 এপ্রিল থেকে কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা হলের তালা না খোলায় তারা ক্যাম্পাসের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিল এবং তারা দাবি জানিয়ে আসছিল শিক্ষকদের যেন হলগুলি খুলে দেওয়ার জন্য, কিন্তু হলগুলি না খুলে দেয় আজকে দুপুর 2টায় তারা হলের তালা ভেঙে, প্রথমে খানজান হলের তালা ভেঙে তারা হলগুলিতে প্রবেশ করে এবং একে একে তারা 6টি হলের
ছেলেদের জন্য যে 6টি হল, সেই 6টি হলের তালা ভেঙে তারা প্রবেশ করে। এখন তারা এই যে তালা ভেঙে প্রবেশ করেছে এবং সেই সাথে তারা একটা 1 দফা দাবি জানিয়েছে। আগে যে তাদের আপনারা জানেন যে 6 দফা দাবি ছিল, 6 দফা দাবি না মানায় তারা এখন একটা 1 দফা দাবিতে এসেছে। সেটা হলো যে কুয়েটের যে ভিসি আছে মোহাম্মদ মাসুদ, সেই মাসুদের পদত্যাগের একমাত্র দাবি তারা এখন করছে যে মোহাম্মদ মাসুদের পদত্যাগ, এবং এই পদত্যাগের দাবিতেই তারা অনড় রয়েছে। তারা বলেছে যে আমাদের যে 6টা দাবি ছিল সেই দাবি না মানায় আমরা এখন 1 দফা দাবিতে এসেছি, ছাত্ররা এটা বলছে। আর কুয়েট প্রশাসন ভিসির উনি বলছেন যে ছাত্ররা যে হল তালা ভেঙে প্রবেশ করেছে সেটা এটা অন্যায় হয়েছে, এবং এই বিষয়ে তারা পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিবে যে কি করা যায়। এই বিষয়ে প্রশাসনিক যে সিদ্ধান্ত সেটা সিন্ডিকেট সভার মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ছাত্ররা বলছে যে তাদের আগে যে বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়া অথবা পানি বন্ধ করে দেওয়া, এই ধরনের যে কাজগুলি করেছিল, এবং তারা বলছিল যে কুয়েটের ভিসি তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে 22 জন শিক্ষার্থীদের বিরুদ্ধে, সে মামলার ইন্ধন জুগিয়েছিল, এরকম তারা অভিযোগ করছিল। এবং এইসব কারণেই তারা যখন শিক্ষকদের সাথে আলোচনায় বসতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা তাদের সে আলোচনায় কর্ণপাত করেননি এবং তাদের সাথে কোনো কথা বলেননি। এবং এই না বলার কারণে কিন্তু তারা এই সর্বশেষ হলের তালা ভেঙে এবং হলে প্রবেশ করে 1 দফা দাবি করার যে দাবি তারা জানিয়েছে, এবং তারা একে একে সমস্ত হলগুলিতে প্রবেশ করেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন আরো অনেক শিক্ষার্থী একে একে আসছে এবং হলগুলিতে প্রবেশ করছে, এবং তারা বলছে যে আমাদের এই দাবি 1 দফা দাবি ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত সেই দাবিটা চলতে থাকবে, এবং এই দাবি যদি না মানা হয় তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা এই আন্দোলনে তারা সমস্ত শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা বলছে, এবং তারা জানাচ্ছে যে এই ভিসির পদত্যাগ হওয়ার পরে নতুন যে ভিসি আসবেন সেই ভিসি একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবেন, এবং সেই তদন্ত কমিটির মাধ্যমে একটা তদন্ত হয়ে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, এমনটাই দাবি করছেন শিক্ষার্থীরা। এই ছিল সাব্বির কুয়েট থেকে সর্বশেষ পরিস্থিতি। শহীদুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের মাধ্যমে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোডম্যাপ অনুসারে মে মাসের মাঝামাঝিতে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সাগরে মাছ ধরায় আজ থেকে শুরু হয়েছে 58 দিনের নিষেধাজ্ঞা। ভারতের সঙ্গে মিল রেখে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মাছ নিধন বন্ধের সময়সীমা কমানোয় খুশি সাধারণ জেলেরা। তবে এই সময়টাতে প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এ সময়টাতে সামুদ্রিক মাছের প্রযোজন ও উৎপাদন বাড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেলায় নাগরদোলায় উঠিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী। সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে ঘটেছে এমন হত্যাকাণ্ড। ঘটনার পরপরই স্বামী মোহাম্মদ সাকিবকে আটক করেছে পুলিশ। নিহত লাকির মা জানান, 1 বছর আগে পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে হয়। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরেই লাকিকে হত্যা করেছে তার স্বামী। এবারে দেশের বাইরের খবর। গাজায় হামলা চালিয়ে একদিনে আরও 39 ফিলিস্তিনিকে হত্যার দিনে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুজ। ইশতিয়াক হোসেনের প্রতিবেদন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। যুদ্ধবিরতি উপেক্ষা করে গত 18 মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে 1006 শতাধিক ফিলিস্তিনির। এদিকে রক্তের দাগ গায়ে নিয়েই যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর একদিন আগেই গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয়, গাজা থেকে সব সেনা প্রত্যাহার করলেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল।
ওদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎস। স্বদেশী টিভি চ্যানেল 12কে তিনি বলেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ, তিনি হলেন নেতানিয়াহু। অন্যদিকে নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.25 বিলিয়ন তহবিল স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, হার্ভার্ড সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল ও গাজার যুদ্ধকে ঘিরে সৃষ্ট বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF ও সেনাবাহিনীর সহিংসতায় গেল কয়েক মাসে 4 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব, ভূমি বিরোধের জেরে নাইজেরিয়ার অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার জিকে এবং কিমাকপা গ্রামে বন্দুকধারীরা একটি খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের উপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। এবারে খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে মিরপুরে বিসিবির কার্যালয়ে উপস্থিত হন দুদকের 3 সদস্যের একটি বিশেষ দল। বিপিএলের টিকিট বিক্রির অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান পরিচালনা করেছেন তারা। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। জানান, বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে 3rd ডিভিশনে কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে। পাশাপাশি মুজিব বর্ষে 7 কোটি টাকা খরচ হলেও 25 কোটি টাকা দেখানোর অভিযোগ উঠেছে। বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা একটা টিম। এরকম ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব অ্যাপ্লাই করেছে। চলতি বছরের আগস্টে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত দল। 3 ওয়ানডে এবং 3 ম্যাচ টি20 সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী 13 আগস্ট ঢাকায় পা দেওয়ার কথা রয়েছে ভারত দলের। এরপর 17 ও 20 আগস্ট সিরিজের প্রথম 2 ওয়ানডেতে মিরপুরের মুখোমুখি হবে দুদল। 23 আগস্ট চট্টগ্রাম মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। এরপর 26 আগস্ট প্রথম টি20 মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বাকি 2 টি20তে অনুষ্ঠিত হবে 29 ও 31 আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণায় সরকারের সায়, শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। প্লট দুর্নীতির 2 মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে পরোয়ানা। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ চলতি মাসে সরকারকে জমা দেবে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটদান পদ্ধতির সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এবং তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করল কুয়েট শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।